আসসালামু আলাইকুম। সো আমরা সেটের ৫ নাম্বার ক্লাস। আজকে সেটের যাবতীয় যা, যা বাকি সবকিছু আছে সব এক ক্লাসে শেষ করব। সেটের বেসিক যা, যা আছে সেটের সকল বেসিক শেষ করে তারপর ফাংশনের দিকে মুভ করব। ফাংশনে মুভ করে ফাংশনের মোটামুটি ৪ টা ভিডিও হবে। তো সবগুলা ভিডিও হয়ে গেলে তারপরে আমরা সেটের বইয়ে যতগুলা প্র্যাকটিস আছে সবগুলা প্র্যাকটিস একটা ভিডিওতে করাবো। অ্যান্ড ফাংশনের বইয়ের মধ্যে 2.2 তে যতগুলো ফাংশনের ম্যাথ আছে সেই ফাংশনের ম্যাথ গুলো আরেকটা ক্লাসে করাবো। ঠিক আছে, তো আমরা এখন যারা কিনা প্রথম 4টা ক্লাস ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এটা 5 নাম্বার ক্লাস। তো আমরা প্রথম 4টা ক্লাসে এই প্রকৃত উপসেট পর্যন্ত পড়েছি। আমাদের মেইন জিনিসগুলো পড়া অলরেডি শেষ। হ্যাঁ, এবার আসো কয়েকটা বেসিক জিনিস, যেমন বাকি আছে সেটের সমতা, সেটের অন্তর, সেটের সার্বিক সেট, এই জিনিসগুলো একটা একটা করে যাব। আচ্ছা, তো সেটের সমতা, ঠিক আছে। এখন বলো তো 4 কার সমান? এই সংখ্যাটা একমাত্র 4-এরই তো সমান, নাকি এটা ছাড়া অন্য কোনো কিছু সমান হতে পারে? পারে না। তো সেটের সমতা বলতে কি, দুইটা সেট এটা যদি সমান হয় তাহলে সে দুটাকে সেটের সমতা বলা হয়। ফর এক্সাম্পল, এই একটা সেট, ঠিক আছে, আমি এই একটা সেটের উপাদান বললাম 2, 3, 4, ঠিক আছে। বি একটা সেট, এই সেটের উপাদান গুলো বললাম 2, 3, 3, 4, 4। একটা কথা মাথায় রাখতে হবে, সেটের ভিতরে একই উপাদানের যদি রিপিট হয় তাহলে এই দুটো উপাদান একই বোঝায়, ঠিক আছে। কিন্তু সেই সেটা যদি ক্রমজোড়ের ভিতরে হয়, যেমন 1,1, 2,2, এই দুইটা কিন্তু একই বোঝায় না। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এই দুইটা আলাদা জিনিস। এটা এক্স এর মান, ওয়াই এর মান, এই দুইটা আলাদা জিনিস। কিন্তু যদি এটা এমন হয়, একবার আসছে 1,1, আরেকবার আসছে 1,1, এখন এটাও এক্স এর মান, এটাও ওয়াই এর মান, ডোমেন রেঞ্জ যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এই যে এই একটা উপাদানে এটা দুইবার লেখা হয়েছে, এটার মানে মূলত একটা উপাদান দুইবার লেখা হয়েছে। সো এই দুইটা উপাদানকে আমি মূলত একই উপাদান বলতে পারি। তো এই ক্ষেত্রে সেটের উপাদানগুলো আসলে একটাই, ঠিক আছে। দুইটা উপাদান মূলত একই উপাদানকে মিন করে একটাই উপাদান লেখা হয়, ঠিক আছে। তাহলে এখানে যে 2, 3, 3, 4, 4 এই সেটটা আছে, এই সেটটাকে আমি এমনি লিখতে পারি। বি সেটটাকে এই দুইটা 3 এর পরিবর্তে একটা 3, দুইটা 4 এর পরিবর্তে একটা 4, তারপর 2 এর পরিবর্তে 2, এই বি সেটটাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তাহলে এ সেট আর বি সেট এখানে কি এরা পরস্পরের এই সমতা সেট, সমতা, ঠিক আছে, সমান সেট। ওকে, তাহলে এই সমতা সেটটাকে অন্যভাবেও বোঝা যায়। ফর এক্সাম্পল, আমি দুই দিক দিয়ে দুইটা জিনিস মিন করলাম। এই একটা সেট, ঠিক আছে, এই একটা সেটকে এটার উপাদান আমি লিখলাম এক্স, সাচেস এক্স এমন যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন 10 এবং এক্স 3 এর গুণিতক, ঠিক আছে। এইটা একটা সেট লিখলাম এই। আর বি একটা সেট, এই সেটটাকে লিখলাম আমি 3, 6, 9, ঠিক আছে। এ সেট কিন্তু বি সেটের এ সেট সমতা সেট। এবারে বুঝলাম এই যে এ সেট, এই সেটটাকে দেখো তো, এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, বিলংস টু এন, তাহলে এন এর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোর ভিতরে যাবো, এন এগুলোর দিকে যাবো, ঠিক আছে। এখন সে বলছে কি এই ক্ষেত্রে তো সেট টেন এভাবে চলতে থাকবো, এটা ভাঙা, তারপর এইটা মাইনে কি যাবো, এক্স টেন থেকে ছোট, তাহলে টেন থেকে ছোট, তার মানে এইটুক পর্যন্ত আসবে, এর পরের মানগুলো আসবে না, ঠিক আছে। তাহলে এইটুক মাইনা, এই দুইটা মাইনা এইটুক পর্যন্ত আসলো। তারপর আবার এক্স 3 এর গুণিতক, এটা যদি মানতে যাই তাহলে 3 এর গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তাহলে বাকিগুলো কি চলে গেল? বাদ চলে গেল, শুধুমাত্র 3, 6, 9 থাকলো। তাহলে এই এ সেটটা মূলত কি 3, 6, 9, এই সেটটা মূলত 3, 6, 9, ঠিক আছে। তাহলে এই দুইটা সেটও কি পরস্পরের সমতা সেট, কারণ বি 6 এর উপাদানও 3, 6, 9, এ সেটের উপাদানও 3, 6, 9, তাহলে এই দুইটা পরস্পর সমতা সেট। এই এ সেট আর বি সেটকে আমরা সমতা সেট বলতে পারি, ঠিক আছে। সেটের সমতা এটাকে মিন করে। আচ্ছা, আমরা কি বললাম, সেটের সমতা। এখন সেটের সমতা হওয়ার একটা শর্ত আছে, সেটের সমতা হবার একটা শর্ত আছে। এই সেটটাকে আমরা কি বলি? উপসেট, তাই তো। এই সেটটাকে আমরা উপসেট বলি। তো একটা সেটের শর্ত, সমতা হওয়ার শর্ত হচ্ছে এ সেট বি সেটের উপসেট হইতে হবে এবং একই সাথে বি সেট এ সেটের উপসেট হইতে হবে। যদি এই শর্ত ফিল আপ করে, দিস ইজ দ্য কন্ডিশন, এই শর্ত যদি ফিল আপ করে তাহলে এ এবং বি সেটকে, এ ও বি সেটকে পরস্পরের সমতা সেট বলা যায়, পরস্পরের সমতা সেট বলা যায়। আচ্ছা, এই জিনিসটা আসলে কি মিন করে দেখো, এ একটা সেট, ঠিক আছে, যেমন এখানে পাইছিলাম এ একটা সেট, এ সেটের 3, 6, 9, এ একটা সেট এন্ড বি একটা সেট। এ সেটের উপাদান গুলাকে নিয়ে উপসেট বানাইতে পারবো আমি বি সেট, হ্যাঁ, এবং বি সেটের উপাদানগুলোকে নিয়ে আমি বানাইতে পারবো এ সেট। এ সেটের উপসেট আমি বানাইতে পারি বি সেটকে কিভাবে? এ সেটের উপাদানগুলো নিয়ে 3 নিয়ে একটা বানাইতে পারি, 6 নিয়ে একটা বানাইতে পারি, 9 নিয়ে একটা বানাইতে পারি, 3, 6 নিয়ে একটা বানাইতে পারি, 6, 9 নিয়ে একটা বানাইতে পারি, 3, 6, 9 সবগুলো নিয়ে একটা বানাইতে পারি, ফাঁকা সেট নিয়ে একটা বানাইতে পারি। তো এ সেটের উপসেট যদি বি হয়
ঠিক আছে, কোনোভাবে এ সেট থেকে নিয়ে আমি বি কে বানাইলাম উপসেট। ঠিক আছে, তো উপসেটে সবগুলো উপাদান থাকতে পারে, একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা উপাদান কোন থেকেও থাকতে পারে। ঠিক আছে, উপসেটে তাহলে এ সেটের উপসেট হলো বি, এই কন্ডিশনটা মান। এখন আবার যদি এমন হয় বি সেটের উপসেট হচ্ছে এ, বি সেটের উপসেট হচ্ছে এ, অর্থাৎ আবার বি থেকে উপাদানগুলো নিয়ে তুমি এ সেটটা তৈরি করছো, এটা একমাত্র কখন সম্ভব? ধরে নাও বি এর মধ্যে 9টা নাই, ঠিক আছে, তো তুমি এ থেকে উপাদান নিয়ে বিটাকে বানাইতে পারছো, ওকে। কিন্তু ধরে নাও বি এর মধ্যে এবার বি থেকে তুমি এ বানাও, ঠিক আছে, এ থেকে বি কে বানাইছো, তাহলে এর উপসেট বি, এটা মানা যায়, প্রথম কন্ডিশনটা ফিল আপ করলো। কিন্তু বি থেকে এবার তুমি এ বানাইতে পারবা? ধরে নাও এটার একটা উপাদান, এটাতে মিসিং, ঠিক আছে, তো বি থেকে তুমি এ বানাইতে পারবা? 3 থেকে 3 6 6 আছে, কিন্তু তুমি এই 9টা থেকে পাইছো, এই 9টা তো বিতে নাই, তাহলে বি সেটের উপসেট আসলে এই হয় না। আমি ক্লিয়ার? বি থেকে এ এর উপসেট হয় না, হবে কখন? যদি এটার সাথে আবার 9 এড করো। দেখো, এবার তুমি চাইলে এ সেট থেকে যতগুলো উপাদান নিয়ে বি সেট বানাইতে পারবা, আবার বি সেট থেকে চাইলে একটা উপাদান, দুটো উপাদান, তিনটা উপাদান নিয়ে চাইলেও এ সেটটা বানাইতে পারবা। বুঝতে পারছো? তাইলে দুইটা সেট সমতা হবার কন্ডিশন কি? এই দুইটাকে পরস্পরের উপসেট হইতে হবে, দুইটা সেটই পরস্পরের উপসেট হইতে হবে, তাহলে সেট দুইটা পরস্পর সমতা হয়। ঠিক আছে, এবং এটাকে লেখা হয় এইভাবে, এ সেট হচ্ছে বি সেটের সাথে সমতা, তাহলে এ ইকুয়াল টু বি। ওকে, এটা হচ্ছে সেটের সমতা। ওকে, তাইলে সেটের সমতা বলতে যা যা আছে সব বুঝলাম। এটা হচ্ছে সেটের সমতা হবার শর্ত। ওকে, এটা সেটের সমতা হবার শর্ত, এই দুইটাকেই মানতে হবে। শর্তটাকে আমরা সুন্দর করে লিখেছি, শর্ত হচ্ছে সেটের সমতা হবার শর্ত, সেটের সমতা হবার শর্ত হচ্ছে এ হবে বি এর উপসেট এবং 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 বি হবে এ এর উপসেট, এই দুইটাই যখন হবে তখন হবে সেট দুইটা সমতা সেট। ওকে, 10 সেট এর অন্তর। এখন আমরা অন্তর শব্দের অর্থ অলওয়েজ জানি আসছে ছোটবেলা থেকে, সেটা হচ্ছে পার্থক্য বা ডিফারেন্স। সেটের অন্তর মানে হচ্ছে দুইটা সেটের ডিফারেন্স। আচ্ছা, এটাকে প্রকাশ করা হয়, ধরে নাও এ একটা সেট আর বি একটা সেট, ঠিক আছে, এই দুইটা সেটের অন্তরকে প্রকাশ করা হবে এরকম ভাবে এ মাইনাস বি, এটা হচ্ছে এ ও বি সেটের অন্তর। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এ ও বি সেট এর অন্তর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা এই দুইটা সেটকে ডিফাইন করি, এ সেট আর বি সেট কি। হ্যাঁ, ধরে নাও এ সেট হচ্ছে এ বি সি, হ্যাঁ, আর বি সেট হচ্ছে বি সি। ঠিক আছে, তাহলে তুমি এ বি সি এই সেট থেকে বাদ দিতেছো কাকে? বি আর সি কে, তাহলে এইটার বি এটার বিটা সিটা, এটার বি এটার সিটা কাটা, তো বাকি থাকবে কি? শুধুমাত্র এই সেট, নর্মাল বিয়োগের মতো। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি সেট দুইটাকে অন্তরটাকে এরকম ভাবে করো, বি মাইনাস এ, বি মাইনাস এ। ঠিক আছে, এখন বি মাইনাস এ মানে কি? দেখো তো, বি তে আছে কি? বি সেটে আছে বি কমা সি, আর এতে আছে কি? এ বি সি। এখন তুমি বিসি থেকে বাদ দিচ্ছ হচ্ছে এবিসি কে, তাহলে বি থেকে বি কাটা দাও, সি থেকে সি কাটা দাও। এখন বলতেছে কিসের থেকে একে কাটবা? একে তুমি কাটবা কিসের থেকে? কোন জায়গা আছে একে কাটার? এখন তুমি একটা কথা চিন্তা করো, তোমার কাছে এই ধরে নাও 10 টাকা আছে, ঠিক আছে, তুমি 10 টাকা খরচ করে ফেলছো, তোমার কাছে শূন্য, কিন্তু তোমার কাছে আছে 10 টাকা, তুমি কি 11 টাকা খরচ করতে পারবা? পারবা না, তুমি 11 টাকা চাইলে খরচ করতে পারবা না। তো তোমার কাছে আছেই এটা, তোমার থেকে বিয়োগ করতে পারছে এটা এক্সট্রা জিনিস চলে আসছে, যেটা কিনা তোমাকে বিয়োগ করতে পারবা, কিন্তু এটা তো মিন সেটে নাই, তো এটা থাকা না থাকা এক্ষেত্রে ডাজন্ট ম্যাটার। তাহলে এটা যেহেতু মিন সেট বি সেট থেকে বিয়োগ করছো, বি সেটের যেগুলো আছে সবগুলো যেহেতু বাদ চলে গেছে, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। এই সেটের আনসার হচ্ছে ফাঁকা সেট। কথা বুঝতে পারছো? এবার তুমি একটা বিষয় ধরো, ধরে নাও এ সেট কে ধরো এ বি সি, বি সেট কে ধরো এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে তুমি আবার এ বি সি থেকে এক্স ওয়াই জেড নির্ণয় করো, তাহলে এ থেকে বি কে বিয়োগ করো, মানে এ ও সেট বি সেটের অন্তর বাইর করো। তো এ সেট কি? এ সেট হচ্ছে এ বি সি মাইনাস বি সেট কি? বি সেট হচ্ছে এক্স ওয়াই জেড। এখন তুমি মিন সেট যেটা থেকে বাদ দিতে চাচ্ছ, সেই সেটে কি এদের কোনটা কাটতে পারতেছে? এদের কোনটা আছে যেটা এই সেট থেকে কাটা যাবে না? কোনটাই নেই, তো এরা কোনটাই এদেরকে কাটতে পারতেছে না, তাহলে আনসার হচ্ছে এই সেটের এ বি সি। ক্লিয়ার? সেম টু সেম, এটা যদি বি মাইনাস এ হইতো, মানে হচ্ছে বি অন্তর এ বি অন্তর এ, তাহলে কি হইতো? তাহলে তো এক্স ওয়াই জেড, কি হইতো? তাহলে তো এক্স ওয়াই জেড, এটা থেকে বাদ যাবে হচ্ছে এ বি সি। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড থেকে এই সেটের ভিতরে কোন উপাদান আছে যেটা কমন, যে কিনা এটাকে কাটতে ফেলতে পারবে? এ কি এক্স কে কাটতে পারবে না, বি কি ওয়াই কে কাটতে পারবে না, বি এক্স কে কাটতে পারবে, কোনটাই কাটতে পারবে না। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে কি? এক্স ওয়াই জেড।
ঠিক আছে, এটা হচ্ছে এ সেট টু বি সেটের অন্তর বা বি সেট এ সেটের অন্তর। তো কোনো একটা সেটের অন্তর বাইর করে এইভাবে। আবার দেখাই, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এই এ সেট হলো কত 2,3, ঠিক আছে, বি সেট হলো 1,3,5, ঠিক আছে। তোমার বাইর করতে বললো বি আর এ এর অন্তর, ঠিক আছে। তো তুমি বি আর এর অন্তর বাইর করো। বি সেট কি 1,3,5, এটা থেকে অন্তর বাইর করতে পারছে কার 2,3, ঠিক আছে। এই সেট যেটা বাদ দিতে বলছে এই সেট থেকে, সেটা কোনটা কমন আছে? এই 3 কমন আছে, তো 3 কাটা যায়। তো বাকি থাকে কোটা মেন সেটে 1 আর 5 বাকি থাকে, এটার আনসার হচ্ছে 1,5, ঠিক আছে। এবার যদি বলো তোমাকে এ অন্তর বি নির্ণয় করো, এ অন্তর বি, তাহলে এ অন্তর বি, ঠিক আছে। তাহলে এ সেট কি 2,3 আর বি সেট কি 1,3,5। তাইলে এই সেটের থেকে কোনটাকে কাটতে পারতেছে? এই সেট শুধুমাত্র 2 কে কাটতে পারতেছে না, সরি 2 কে না 3 কে কাটতে পারতেছে, শুধুমাত্র 3 কে কাটতে পারতেছে, ঠিক আছে। তাইলে এই মেইন সেটে বাকি থাকে কি, যেটা থেকে তুমি বাদ দিচ্ছ সেই সেটে বাকি থাকে কি শুধুমাত্র 2। তাহলে আনসার হচ্ছে শুধুমাত্র 2, ঠিক আছে। এইভাবে কি সেটের অন্তর বের করা হয়। নরমাল যদি বলতাম আমরা 10 থেকে তুমি 11 বাদ দাও, ঠিক আছে, তাহলে -1 থাকতো, কারণ এই এই এক্সট্রা এন যেটা বাদ দিয়েছি সেটা -1 হয়ে আসতো। কিন্তু সেটের বেলায় যেটা বাদ যায় সেটা যদি যার থেকে বাদ দিয়েছি সেটাতে না থাকে, তাহলে সেটা সম্পূর্ণ বাদ, সেটা কাউন্টেই আসে না। ডিফারেন্স জাস্ট এইটুকু, ওকে। সার্বিক সেট, এটা ইংলিশে বলে ইউনিভার্সাল সেট। এইটাকে প্রকাশ করা হয় এই যে এরকম ইউ দ্বারা, ঠিক আছে। ইউ না, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো, এই যে 2 দিক দিয়ে একটু প্রশস্ত রাখা হয়, এটাকে সার্বিক সেট দ্বারা প্রকাশ, এই জিনিসটা দ্বারা সার্বিক সেট প্রকাশ করা হয়। আচ্ছা, এই সার্বিক সেট মূলত কি? এটার ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট এই কথাটার মানে হচ্ছে এই সেটের ভিতরে সকল ধরনের সেট, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট উপস্থিত থাকে। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি কোনো একটা সেটের উপসেট হয়, আচ্ছা এটার সংজ্ঞাটা লিখি, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি কোন সেটের উপসেট হয়, তবে সেই সেটটিকে সার্বিক সেট বলে। ডেফিনেশনটা খুব ভারী ভাবে লিখছি, লেখা খারাপ হয়েছে, এটাকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে। তখন সার্বিক সেটকে ইউনিভার্সাল সেট বলে, এটা আমরা বুঝছি। এখন আমরা একটা কাজ করি, আমরা একটা ইউনিভার্সাল সেট ধরি, ঠিক আছে। একটা ইউনিভার্সাল সেট, এটার থেকে ধরি আমি 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন এইটার থেকে উপাদান নেই, ঠিক আছে। ধরে নাও একটা সেট হইলো 1 2 3, আরেকটা সেট হইলো বি 1 5 6, আরেকটা সেট হইলো 2 3, আরেকটা সেট হইলো শুধুমাত্র 1, ঠিক আছে। এখন আলোচনায় সংশ্লিষ্ট তোমাকে ধরে নাও ম্যাথ করতে দিছে, ঠিক আছে। এই 4টা সেট দিয়ে কোনো না কোনো একটা ম্যাথ করতে বলছে, এই 4টা সেট দিয়ে কোনো না কোনো একটা ম্যাথ করতে বলছে, ঠিক আছে। এখন দেখো তো এই 4টা সেটের, এই যেখানে যে 4টা সেট আছে, এই 4টা সেটের সবগুলা উপাদান এই সেটে আছে কিনা? এই 4টা সেটের সবগুলো উপাদান এই সেটে আছে, আছে। তাইলে এই আলোচনায় সংশ্লিষ্ট এখানে যতগুলা সেট আছে, আলোচনা করতেছি যতগুলা সেট নিয়ে, এখানে যতগুলা সেট আছে, এই সবগুলা সেট কোন একটা সেটের উপসেট, সেটা হচ্ছে ইউ সেটের উপসেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট, এই যে 4টা সেট আছে সবগুলা সেট যদি কোন সেট এর উপসেট হয়, যদি এই 4টা সেট এটার উপসেট, তো তাহলে 4টা সেট যেমন এটার উপসেট, কোন একটা সেটের উপসেট হয়, তবে সেই সেটটিকে, দ্বিতীয় সেটটিকে, কোন একটা সেটের যেটার উপসেট হয়, এই দ্বিতীয় সেটটিকে, অর্থাৎ এই যে সেটটা আছে এই সেটটাকে বলা হয় সার্বিক সেট। এই সবগুলা সেটের সাপেক্ষে এই সেটটাকে বলা হচ্ছে সার্বিক সেট। বুঝতে পারছি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট, তাহলে আলোচনায় সংশ্লিষ্ট এই 4টা সেট আছে, এই 4টা সেটের সবগুলা উপাদান কোন একটা সেটের উপসেট। যেমন 1 খুঁজতে যাই এটাতে আছে, 2 খুঁজতে যাই আছে, 3 খুঁজতে যাই আছে, 2 খুঁজতে যাই আছে, 3 খুঁজতে যাই আছে, 1 খুঁজতে যাই আছে, 5 খুঁজতে যাই আছে, 6 খুঁজতে যাই আছে, 1 খুঁজতে যাই আছে। তো এই সবগুলা উপসেট, সবগুলা সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কোন না কোন একটা সেট থেকে আসছে। তো যে মেইন সেটটা থেকে আসছে সেই মেইন সেটটাকে বলা হয় সার্বিক সেট, ঠিক আছে। এখন ধরে নাও বি সেটের ভিতরে 7 দিয়ে দিল, ঠিক আছে, বি সেটের ভিতরে 7 দিয়ে দিল, তাহলে কি ইউ সেটটা কি ইউনিভার্সাল সেট হইছে? এখন কিন্তু ইউনিভার্সাল সেট 7 নাই, কারণ কি এই 7 উপাদানটা সার্বিক সেট হইতে গেলে সেই 7 উপাদানটা সার্বিক সেটে থাকতে হবে। সার্বিক সেট মানে সবকিছু মিলায় সেই সেটটা, তো সার্বিক সেট হইতে গেলে এই 7টাকে এখানে থাকতে হবে। তো তখন এটাকে অবশ্যই সার্বিক সেট হইতে গেলে এখানে আরেকটা উপাদান হিসেবে 7কে রাখতে হবে। তো আলোচনায় সংশ্লিষ্ট যতগুলো সেট আছে সবগুলো সেটের যে উপাদানগুলো, সেটা যদি একটা মেইন সেট থেকে আসে, ঠিক আছে, তাহলে সেই মেইন সেটটাকে বলা হচ্ছে গিয়ে
সার্বিক সেট। এবং এটাকে এই যে ইউ দ্বারা নয় কিন্তু, নট ইউ না, এই ইউর দুই পাশে দুইটা দাগ দিয়ে এরকম ভাবে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করছি আমরা সার্বিক সেট বুঝতে পারছি। নম্বর কি, পূরক, এটা বোঝা জরুরি। ঠিক আছে, পূরক সেট এর ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, একটা সেটের কমপ্লিমেন্ট। ওকে, এই জিনিসটা কি, এটাকে মাথায় রাখবা। পূরক সেটকে জানো এ সেটের পূরক সেট, এটাকে এসি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি এটাকে একবার দেখাই। এ সেট এর পূরক সেট, পূরক সেট। ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয় এর উপর সি দ্বারা প্রকাশ করা হয়। মাঝে মাঝে অথবা অথবা এর উপর বার দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, এই জিনিসটা কি মিন করে, এর উপর সি মানে হচ্ছে এ সেটের পূরক সেট, এর উপর বার দ্বারা যেটা লেখা হচ্ছে সেটা কি মিন করে, এ পূরক সেট। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এই এ সেটের পূরক সেট, এই পূরক সেট জিনিসটা কি আগে সেটা তো বুঝতে হবে। ধরে নাও ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট আছে 1 2 3 4, এই চারটা আছে। এবার এ একটা সেট, ঠিক আছে, এ একটা সেটের কথা বললো 1 2 3। এবার বি একটা সেট বললো, বি একটা সেট বললো হচ্ছে শুধুমাত্র 3 4। ঠিক আছে, তো তোমার বলতে বললো এর পূরক সেট নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কোশ্চেন কি, এর পূরক সেট এটা কত, আর এটা হচ্ছে বি এর পূরক সেট, বি কমপ্লিমেন্ট, সেটা কত, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এখন এ এর পূরক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ কমপ্লিমেন্ট, তাই তো, তাহলে এর উপর কমপ্লিমেন্ট। এইটা হয় ইউনিভার্সাল সেট থেকে যদি আমি এ সেটকে বাদ দিই, বাকি যেটা থাকে সেটা হচ্ছে এ এর কমপ্লিমেন্ট। ইউনিভার্সাল সেট থেকে যদি আমি বি সেটকে বাদ দিই, বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট সেট বা বি এর পূরক সেট। তাহলে এই জিনিসটা কি, যেমন ইউনিভার্সাল সেটে কে কে আছে 1 2 3 4। ঠিক আছে, সার্বিক সেটে 1 2 3 4 আছে। এবং এর থেকে যদি আমি এ বাদ দেই, এ বাদ দিলে থাকে কি 1 2 3, এ বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কে কে কাটা গেল, 1 2 3, 1 2 3 কাটা গেল। তো বাকি রইল কি, সেটের ভিতরে শুধুমাত্র 4। এই 4 পারে বলা হয় এই যে এটা হচ্ছে এ এর পূরক সেট। এখানে যে সেটটা পাইছি সেটা হচ্ছে এ এর পূরক সেট। তো কোন একটা সেট, ঠিক আছে, ওইটা কোনো না কোনো একটা সার্বিক সেটের অংশ, কোনো না কোনো একটা সার্বিক সেটের অংশ। সেই সার্বিক সেট থেকে সেই সেটটাকে যদি বাদ দিই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে ওই সেটের পূরক সেট। বুঝা গেছে, বি কমপ্লিমেন্ট, বি এর পূরক সেট, যেটা আমরা নির্ণয় করতে হচ্ছে বি এর পূরক সেট নির্ণয় করতে। তো বি এর পূরক সেট কিভাবে নির্ণয় করবো, যে সার্বিক সেটটা আছে সেই সার্বিক সেটটা থেকে কাকে বাদ দিব, বি সেটটাকে বাদ দিব, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বি এর পূরক সেট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেই সার্বিক সেট, সেই সার্বিক সেটটা থেকে আমি বি সেটকে বাদ দিলাম, এটা বলে সেটের অন্তর। ঠিক আছে, তো সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিব, তো সার্বিক সেট হচ্ছে 1 2 3 and 4, এটা থেকে বাদ দিব কাকে, শুধুমাত্র 3 4 কে, 3 and 4। ঠিক আছে, তাহলে 3 4 3 4 গেল কাটা, তো বাকি থাকে কি শুধুমাত্র 1 and 2। তাহলে এইটা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট, বি এর পূরক সেট, এটা হচ্ছে বি সেটের পূরক সেট। ক্লিয়ার? পূরক সেট কি, পূরক সেট হচ্ছে কোন একটা সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করতে বলছে, সার্বিক সেট থেকে যদি সেই সেটটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে সেই সেটের পূরক সেট। ওকে, এইটাকে প্রকাশ করা হয় ইউ দিয়ে। এটার জন্য একটা সাইন ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, এটার জন্য প্রকাশ করা হয় না, এটাকে জন্য একটা সাইন ইউজ করা হয়। ঠিক আছে, আমি সংযোগ সেটটাকে লিখি, সংযোগ সেট। আমি তোমাকে একটু বলছিলাম সার্বিক সেটটাকে শুধুমাত্র ইউ দ্বারা প্রকাশ করবা না, দুই পাশে দুইটা কি দিবা, দাগ দিবা। ক্লিয়ার? বলছিলাম ওকে। তো সার্বিক সেটটাকে প্রকাশ করার জন্য দুই পাশে দুটো দাগ দিতে বলছিলাম, কারণ কি, সংযোগ সেট প্রকাশ করার জন্য মাঝখানে ইউ দিতে হয়। তো যখন ইউ দেই তখন সেটা হয়ে যায় সংযোগ সেট, সেটা মিন করে সংযোগ সেট। আর যখন আমরা দুই পাশে দুইটা ইয়ে দিই তখন এটা হয়ে যায় কি সার্বিক সেট। সেটা আমরা এখন দেখবো। তো আমরা সংযোগ, যে কোনো দুটো জিনিসের সংযোগ করার জন্য কি ইউজ করি, যোগ চিহ্ন ইউজ করি। যেমন দেখো 2 আর 3 এর সংযোগ করার জন্য কি করি, 2 যোগ 3 ইকুয়াল টু কত 5। সংযোগ কিসের হয়, যে কোনো দুইটা জিনিসের সংযোগ হয়। সংযোগ সেট যখন আমরা করবো তখন দুইটা সেটের যোগ করতে হবে বা সংযুক্ত করতে হবে, দুইটা সেটের সংযুক্ত করতে হবে। ঠিক আছে, যেমন ধরো এ একটা সেট, ঠিক আছে, এ একটা সেট, এটার উপাদান ধরো 1 2, বি একটা সেট, এটার উপাদান ধরো 2 3 4। ঠিক আছে, তোমার বলো এ আর বি এর সংযোগ সেট কত, এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এ আর বি এর সংযোগ সেট। এটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে এ ও বি এর সংযোগ সেট।
ঠিক আছে, এ ও বি এর সংযোগ সেট প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি দ্বারা। ঠিক আছে, তাহলে এ আর বি এর সংযোগ সেট কি দ্বারা প্রকাশ করা হয়? এ ইউনিয়ন, এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। এই চিহ্নটার নাম কি? ইউনিয়ন। এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। তো এ আর বি এর সংযোগ সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? এ ইউনিয়ন বি দিয়ে। ঠিক আছে, তাহলে এর জায়গায় লিখবো এ সেট, বি এর জায়গায় লিখবো বি সেট, মাঝখানে ইউনিয়ন জন্য ইউনিয়ন থাকবে। তাহলে এর জায়গায় থাকবে এ 1,2 ইউনিয়ন, বি এর জায়গায় থাকবে 1 2 3 4 2 3 4। যখন আমরা সংযোগ করবো, যখন আমরা পূরক সেট সরি সেটের অন্তর করতেছিলাম, তখন আমরা কি করতেছিলাম? প্রথম সেটটা থেকে বাদ দিতাম। যখন আমরা সংযোগ করব বা ইউনিয়ন করব, তখন আমরা কি করব? তখন দুটো সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান, ঠিক আছে, যেমন দুটো সেটের ভিতরে কি কি আছে? এটার মধ্যে আছে 1 2, এটার মধ্যে আছে 2 3 4। ঠিক আছে, তাহলে এটার আনসার সবগুলো সেট। কিন্তু দেখো এখানে 2 কিন্তু দুইবার চলে আসছে, 2 দুইবার চলে আসছে। এখন আমি তোমাকে আগেই বলছিলাম, একটা সেটের ভিতরে যদি একটা উপাদান একই উপাদান দুইবার চলে আসে, ওই দুইটা উপাদানকে এইটা একবার লেখা যায়, কারণ দুইটা উপাদান একই উপাদান মিন করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 2 3 4। তাহলে যে কমন টার্মটা আছে সেই টার্মটা একবার লিখবো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব লিখবো। ঠিক আছে, মোদ্দা কথা দুটোটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে যে সেটটা গঠন হয়, সেই সেটটাকে বলা হয় সংযোগ সেট। এখন এটা যদি আমি সি সেট নাম দিই, তাহলে সি সেটটা কিভাবে পাওয়া গেছে? এ আর বি রে সংযোগ ঘটাইয়া এ ইউনিয়ন বি করে, এটা হচ্ছে সি সেট। ক্লিয়ার? আবারও বলি, ঠিক আছে, দুইটা সেটের সংযোগ সেট কি? দুইটা সেটকে যদি আমরা দুইটা সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে আমি একটা সেট বানাবো, সবগুলো উপাদান নিয়ে আমি একটা সেট বানাবো। যে সেটটা পাওয়া যাবে সেই সেটটা হচ্ছে প্রথমত দুইটা সেটের সংযোগ সেট। ঠিক আছে, এখন আমি এখানে একটা এমসিকিউ বানাইতে পারি। ঠিক আছে, সংযোগ সেটের মাধ্যমে প্রাপ্ত সেট যতগুলা সেটকে সংযুক্ত করা হয়েছে সবগুলা সেটের সার্বিক সেট। সবগুলা সেটের সার্বিক সেট মানে কি? এই দেখো, এই 1 2 3 4 এইটা একদিক দিয়ে এ সেট আর বি সেট দুটোটা সেটের সার্বিক সেট হিসেবে কাজ করতেছে না। কারণ কি? আমি এই সেটটা কিভাবে পাইছি? এ সেট আর বি সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান মিলেই তো সি সেটটা পাইছি, তাই তো? তার মানে সি সেটের ভিতরে এ সেটের উপাদানও আছে, সি সেটের ভিতরে বি সেটের উপাদানটাও আছে। তোমরা সার্বিক সেট কাকে বলছিলাম? আলোচনায় সংশ্লিষ্ট সবগুলা সেট যদি কোনো একটা সেটের উপসেট হয়। ঠিক আছে, তাহলে এই যে এরা যদি মেইন সেট হয় এবং এই দুইটা যদি আলোচনায় সংশ্লিষ্ট সেট গুলা হয়, তাহলে আলোচনায় সংশ্লিষ্ট যে সেট গুলা আছে এই সবগুলা সেট এই সেটের উপসেট না? এই সেট থেকে এই সেট গুলা হয় না? তাহলে এই সংযোগ সেটের মাধ্যমে যে প্রাপ্ত সেট, সেটাকে আমি কি বলতে পারি? যে দুইটাকে সংযোগ করে আমি সেটটা পাইছি, সে দুইটা কি? যে দুইটা সেটকে সংযোগ করে আমি মেইন সেট এই সংযুক্ত সেটটা পাইছি, সেই সংযুক্ত সেটটা হচ্ছে এই দুইটা সেটের সার্বিক সেট, এটা বলা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু ইয়া করতে হবে আর কি, মেমোরাইজ করতে হবে। তো এটা হচ্ছে দুইটা সেটের জন্য। ঠিক আছে, এখন ধরি আমি তিনটা সেট, এটা হলো এ সেট, এটা হলো বি সেট, আর এটা সেট ধরি 3, ধরে নাও 3 তে ধরলাম 1 2 3 4 চারটা উপাদান আছে। ঠিক আছে, তাইলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে কিভাবে লিখতে পারবো? প্রথমে এর জায়গায় লিখবো হচ্ছে 1 2, এটার সাথে সংযুক্ত করবো 2 3 4, এটার সাথে সংযুক্ত করবো 1 2 3 4 1 2 3 and 4। ঠিক আছে, এখন এর উপাদান হবে কি? 1 লিখে ফেলবো, 1 লিখে ফেলবো, 2 লিখে ফেলবো, 2 লিখে ফেলবো, 2 একবার লেখা হয়েছে, আর লেখার দরকার নেই। 3 লিখে ফেলবো, 3 লিখে ফেলবো, 4 লিখে ফেলবো, 4 লিখে ফেলবো। ঠিক আছে, এবার 1 লিখা হয়েছে, আগে লিখে হয়েছে, আর লেখার দরকার নেই। 2 লিখা হয়েছে, 3 লিখা হয়েছে, 4 লিখা হয়েছে, আর দরকার নেই। একটা সেটে একই উপাদান দুইবার লেখার দরকার নেই, তাই তো? তাহলে এই সবগুলা সেট যুক্ত করে যতগুলো সেট পাওয়া যায়, যতগুলো উপাদান পাওয়া যায়, সবগুলো মিললা এই সংযুক্ত করে যে সেটটা পাওয়া যায় সেটা হচ্ছে সেটের সংযোগ সেট। এখন এটা যদি 5 হইতো তাহলে কি হইতো? এখানে হইতো 5, তাই তো? তো এটার থেকে তো 4 আসছে, এটা থেকে তো 4 একবার আসছে, এটার জন্য 4টা আমি লিখলাম। তারপরে এখন আবার কি বাকি আছে? 5টা বাকি আছে, সংযুক্ত করলে 5টাও চলে আসে। এটা হচ্ছে সংযোগ সেট। ওকে, সংযোগ সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউনিয়ন। সংযোগ সেটের ভিতরে যেই সংযোগ সেটের যে ফলাফল, সেটা হচ্ছে যতগুলো সেটকে সংযোগ করে পাইছি সবগুলো সেটের সার্বিক সেট। ফলাফলটা কিন্তু সার্বিক সেট হিসেবে কাজ করে। ঠিক আছে, সেট সংযোগ সেটকে প্রকাশ করছিলাম ইউনিয়ন দ্বারা। সংযোগ সেটকে প্রকাশ করছিলাম এই চিহ্ন ইউনিয়ন দ্বারা। আর ছেদ সেটকে প্রকাশ করা হয় না, ছেদ সেট বাইর করার জন্য ইউজ করা হয় এই সাইনটা, এটাকে বলা হয় ইন্টারসেকশন। এই সাইনটার নাম লিখে রাখো, এই সাইনটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ওকে, এই সেটটার নাম হচ্ছে, এটার সাইনটার নাম কি? ইন্টারসেকশন। তো ছেদ সেট বাইর করার জন্য কি ইউজ করা হয়? ইন্টারসেকশন। ফর এক্সাম্পল, তুমি একটা সেট ধরো, একটা সেট হচ্ছে বোঝার জন্য এ বি সি,
বি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে বি সি ডি। ঠিক আছে, তো তুমি যখন ইউনিয়ন করছিলা, এ ইউনিয়ন বি যখন করছিলা, অর্থাৎ দুইটা সেটের সংযোগ যখন করছিলা, তখন কি করছিলা, এ সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানটাকে লিখতেছিলা এ বি সি, ইউনিয়ন করতেছিলা বি এর সাথে বি সি ডি, তাই তো? তো এই সবগুলো উপাদানকে লিখে ফেলছো তুমি, এ বি সি বি সি ডি, তাহলে তখন এ বি সি ডি একবার করে যদি লিখি, ইউনিয়ন করলে এইটা হইতো। আর ইন্টারসেকশন করলে কি হয় বুঝছো? ইন্টারসেকশন করলে হয় শুধুমাত্র কমন উপাদান গুলা, এই দুটো সেটের ভিতরে যে কমন উপাদান আছে শুধুমাত্র সেই কমন উপাদান গুলাকে আমি ইন্টারসেকশনে নিতে পারবো। তাহলে ইন্টারসেকশনে আমি কি নিবো? শুধুমাত্র কমন উপাদান গুলা। ইউনিয়নে আমি কি নিতাম? সবগুলা নিয়ে নিতাম ঢালাই করে, একদম ডিজার্সের যতগুলা উপাদান আছে সবগুলো উপাদান একবার করে নিয়ে নিতাম। ঠিক আছে, কিন্তু ইন্টারসেকশনে কি করা হয়? ইন্টারসেকশনে শুধুমাত্র কমন যেগুলো আছে এটা হচ্ছে ইন্টারসেকশন সাইন। ঠিক আছে, ছেদ সেট কিভাবে পাওয়া যায়? এ আর বি কে ইন্টারসেকশন করে যে সেট পাওয়া যায় সেটা হচ্ছে এ আর বি সেটের ছেদ সেট। সি, তাহলে এ আর বি কে ইন্টারসেকশন করলে এটাতে পাওয়া যায় এই বি সেটের ছেদ সেট। ঠিক আছে, তাহলে এ বি কে ইন্টারসেকশন করলে কি, এ জায়গায় লিখলাম বি সি। ঠিক আছে, ইন্টারসেকশন বি সি ডি। যখন আমরা ছেদ সেট করতেছি, যখন আমরা ইন্টারসেকশন করতেছি, ছেদ সেট যখন আমরা করতেছি, তখন আমরা জাস্ট কি গুলা নিব? কমন গুলা নিব, কমন গুলা নিব। তো কমন গুলা আছে কি কি? এখানে জাস্ট বি আর সি, দুটার মধ্যে জাস্ট বি আর সি আছে, দুটার মধ্যে জাস্ট বি এন্ড সি আছে। তো জাস্ট কমন হিসেবে বি আর সি কে নিয়ে যে সেটটা পাই সেটা হচ্ছে এ আর বি সেটের ছেদ সেট। ইউনিয়নে কি করছিলাম? এটাকেও নিছিলাম, ডিটাকেও নিছিলাম, সবগুলা নিছিলাম। আর ইন্টারসেকশনে কি হয়? ছেদ সেটে কি হয়? জাস্ট কমন উপাদান গুলাকে নেওয়া হয়, এটা হচ্ছে ছেদ সেট। আচ্ছা, এবার যদি দুইটার মধ্যে কোনো কমন উপাদান না থাকে, আচ্ছা আগে তিনটা উপাদানের ছেদ সেট দেখিনি, তিনটা উপাদানের ছেদ সেট। ঠিক আছে, এবার সি সেট হলো সি ডি ই, সি ডি ই। ওকে, তাহলে তোমার বললো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এর মধ্যে আছে এ বি সি, বি এর মধ্যে আছে বি সি ডি, এন্ড এটার মধ্যে আছে সি ডি ই, তাই তো? দেখো তো তিনটার মধ্যে কোনটা আছে? এ এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে নাই, তাহলে এটা বাদ। বি এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, আছে। সি বি এটার মধ্যে আছে নাই, তাহলে এটাও বাদ। সি এটার মধ্যে আছে, সি এটার মধ্যে আছে, সি এটার মধ্যে আছে, তো সি তিনটার মধ্যেই আছে, সি তিনটার মধ্যেই আছে। আর এইটার মধ্যে আর অন্য কোনো উপাদান নাই, তাহলে ডি এটাতে থাকলেও এটাতে পাওয়া যাবে না, ই এটাতে থাকলেও এটাতে পাওয়া যাবে না, তো তিনটা দিতে পাইতে হবে। তো তিনটার মধ্যে কোনটা আছে? শুধুমাত্র সি আছে। তাহলে এই সেটের, এই তিনটা সেটের ছেদ সেটের মান কি? শুধুমাত্র সি। ঠিক আছে, এটা হচ্ছে ছেদ সেট। এবার আসো, তিনটা সেটের ভিতরে যদি কোনো কমন উপাদান না থাকে, ধরে নাও এটার মধ্যে সিটা নাই, ঠিক আছে, জাস্ট ডি আর ইটা আছে, তখন আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করে কি পাবো? এ বি সি ইন্টারসেকশন বি সি ডি ইন্টারসেকশন বি আর ই, তাই তো? দেখো, এ আছে, এ নাই, এ বাদ। বি আছে, বি আছে, বি নাই, বি বাদ। সি আছে, সি আছে, সি নাই, সি বাদ। ডি এটাতে আছে, এটাতে আছে, কিন্তু এটাতে নাই, ডি বাদ। ই জাস্ট এটাতে আছে, কোনটাতে? তিনটার মধ্যে কমন কোনটাই নাই, তাহলে এটার আনসার হচ্ছে দিন শেষে ফাঁকা সেট। ছেদ সেটের আনসার এটা কি আসলো? ফাঁকা সেট। ক্লিয়ার? ছেদ সেটের আনসার এটা কি? তো কোনটা সেট, ঠিক আছে, ধরে নাও দুইটা সেট, দুইটা সেটের ভিতরে কোনো কমন উপাদান নাই, তাহলে এই দুইটা ইয়া করলে, ছেদ সেট করলে পাওয়া যাবে ফাঁকা সেট। আর দুইটা সেট, এটার মধ্যে কমন উপাদান নাই, এই দুটো যদি ইউনিয়ন করি তাহলে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান একবারই পারবে। ঠিক আছে, যেমন এই তিনটা সেটকে যদি আমি ইউনিয়ন করি, এ বি সি ডি ই, সবগুলো উপাদান চলে আসবে। কিন্তু যদি আমি ইন্টারসেকশন করি, যেহেতু তিনটার মধ্যে কোনটা কমন নাই, তাহলে এটা আনসার হবে ফাঁকা সেট। এটা হচ্ছে ইউনিয়ন, সংযোগ সেট এন্ড ফাঁকা সেট। সংযোগ সেটে আমরা কি করি? ইউনিয়ন। আর ছেদ সেটে আমরা কি করি? ইন্টারসেকশন। ইউনিয়ন হচ্ছে ওইটা ছিল, সংযোগ সেটে যেটা ইউজ করি সেটা হচ্ছে যে এটা ইউনিয়ন, আর ছেদ সেটে যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা ইন্টারসেকশন। তো ইউনিয়ন সেটে আমরা কি করি? সংযোগ সেটে সবগুলাকে যোগ করে ফেলি, একবার একবার করে সবগুলাকে লিখে ফেলি। আর ইয়া সেটে কি করি? ছেদ সেটে কি করি? সবগুলোর ভিতরে যে কমন উপাদানটা আছে শুধুমাত্র ওই কমন উপাদানটাকে লিখি, এটা হচ্ছে ছেদ সেট। এই শক্তি সেটে এই জিনিসটা ডিসকাস হয়, শক্তি সেট। তোমাকে বলছিলাম যে একটা সেট, ঠিক আছে, ওই সেটের উপসেট গুলা দ্বারা গঠিত সেট। কত ক্লাসে দেখো মনে করেছিলাম, একটা সেট, ঠিক আছে, এই সেটের উপাদান ধরে নেওয়া আছে হচ্ছে এ কমা বি, তাহলে এই সেটের উপসেট কে কে হইতে পারে? এ হইতে পারে, বি হইতে পারে, ঠিক আছে, এ কমা বি দুটোটা হইতে পারে, এন্ড ফাঁকা সেট এটা হইতে পারে। এটা হচ্ছে এ সেটের উপসেট। ঠিক আছে, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এই সেটের উপসেট কয়টা? চারটা, কারণ কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট সংখ্যা কয়টা হয়? 2 টু দি পাওয়ার n। তাহলে n মানে এখানে কত? 2, তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 স্কয়ার, মানে কয়টা? 4টা। তাহলে উপসেট কয়টা হইছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, তো কোন একটা সেট তার
উপসেট গুলা দ্বারা গঠিত সেট। ঠিক আছে, এই যে দেখো এই উপসেট গুলা দ্বারা গঠিত সেট এ বি সি ডি, কোন একটা সেট তার উপসেট, এই উপসেট গুলা দ্বারা ওই উপসেট গুলা উপাদান হিসেবে কাজ করতেছে এখানে। ঠিক আছে, এই উপসেট গুলা দ্বারা গঠিত আরেকটা সেট, সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এডি হচ্ছে সেই উপসেট গুলা, এই চারটা হচ্ছে সেই উপসেট গুলা, এই উপসেট গুলা দ্বারা গঠিত আরেকটা সেট। তার মানে প্রতিটা উপাদান এখানে একটা সেটের প্রতিটা উপসেট এখানে একটা সেটের উপাদান হিসেবে কাজ করবে। এই সেটটাকে যদি আমি একটা সেটের আন্ডারে আনতে চাই কি করতে হইব? দুই দিক দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, দুই দিক দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই জিনিসটাকে বলা হয় শক্তি সেট। এটাকে প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা, এটাকে প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা। তার মানে এ সেটের শক্তি সেট, পাওয়ার অফ এ সেট, পাওয়ার অফ সেট এ সেটের শক্তি সেট। তাহলে একটা সেটের শক্তি সেট কি? কোনো একটা সেট ওই সেটের উপসেট গুলা দ্বারা গঠিত সেট, কোনো একটা সেট ওই সেটটার উপসেট গুলা দ্বারা গঠিত যে সেট, সেই সেটটাকে বলা হয় প্রথমত সেটের শক্তি সেট। ক্লিয়ার? এই জিনিসটা আমি গত ক্লাসে ডিসকাস করছি, আরো ডিটেইলসে আরো সুন্দর করে ডিসকাস করছিলাম যে এটা দ্বারা এরকম ভাবে ম্যাথ আসতে পারে যে একটা সেটের ভিতরে একটা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা, এটার ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এটা কখন হয় ভিতরেরটাও একটা সেট, বাইরেরটাও একটা সেট। এটা তো ডি না, সরি এটা তো ডি না, এ বি সি ছিল না, এ বি কি লিখলাম? এটা এ বি, এটা ছিল এ কমা বি, এটা ছিল এ কমা বি, আর এটা ছিল ফাঁকা সেট। ঠিক আছে, তো কোনো একটা সেট এই সেটের উপসেট, এই জায়গাটা কিন্তু এই সেটের উপসেট, এই সেটের উপসেট, কোন একটা সেটের উপসেট গুলা দ্বারা গঠিত যে সেট, সেই সেটটাকে বলা হয় এ সেটের শক্তি সেট, এ সেটের শক্তি সেট। ঠিক আছে, তাহলে এ সেটের শক্তি সেট এটা কিভাবে করা যাবে, পারা যাবে? আচ্ছা, এখন একটা কোশ্চেন, এর একটি সেট, ঠিক আছে, এই সেট এর উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, এই কথাটা বুঝো। তো কোন একটা সেট এ, হ্যাঁ, ওই সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে এর শক্তি সেট দ্বারা গঠিত এই শক্তি সেট এর উপাদান সংখ্যা হবে কয়টা? টু টু দি পাওয়ার n টা। আচ্ছা, কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে তার উপসেট সংখ্যা কয়টা হয়? টু টু দি পাওয়ার n। তো ওই উপসেট গুলা দ্বারা গঠিত সেটটা, এটা কি সেট? শক্তি সেট। তো ওই উপসেট গুলা দ্বারা গঠিত যে সেটটা, সেটা তো শক্তি সেট। তাহলে উপসেট কয়টা হবে? টু টু দি পাওয়ার n সংখ্যক হবে, টু টু দি পাওয়ার n সংখ্যক উপসেট হবে। কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট কয়টা হবে? টু টু দি পাওয়ার n সংখ্যক। এবং সেই টু টু দি পাওয়ার n সংখ্যক উপাদান যদি একটা সেট হিসাবে ওই উপসেট গুলারে নিয়ে যদি আমি একটা সেট বানাই, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? টু টু দি পাওয়ার n সংখ্যক। বুঝাইতে পারছি? কোন একটা সেট, ওই সেটের উপাদান সংখ্যা হয় n, তাহলে তার উপসেট কয়টা হবে? টু টু দি পাওয়ার n। এটা অলরেডি আমরা করে আসছি। কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার n। এবং টু টু দি পাওয়ার n যদি উপাদান সংখ্যা হয়, উপসেট সংখ্যা হয়, কোন একটা সেট তার উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট হচ্ছে টু টু দি পাওয়ার n। এবং এই উপসেট সংখ্যা যদি টু টু দি পাওয়ার n হয়, তাহলে তার শক্তি সেট কোনটা? এই উপসেট গুলা দ্বারা গঠিত সেট। তাহলে উপসেট কয়টা? টু টু দি পাওয়ার n টা। তাহলে এই শক্তি সেটের উপাদান কয়টা? টু টু দি পাওয়ার n টা। সেট এর উপাদান 2, এর উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার n, মানে টু টু দি পাওয়ার 2, তার মানে 4। এবং এই টু টু দি পাওয়ার 4, সরি 4, 2 স্কয়ার মানে 4। তাহলে এর উপসেট সংখ্যা কয়টা? 4টা। তো এর উপসেট দ্বারা গঠিত সেট, এর উপসেট কয়টা? 4টা। এই 4টা এই উপসেট দ্বারা গঠিত সেট হচ্ছে এই সেটের শক্তি সেট, তাই তো? তাহলে এই সেটের শক্তি সেটের এখন উপাদান কয়টা হবে? এই টু টু দি পাওয়ার 2 মানে 4টাই। এটাই বলছে, এই সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে এর শক্তি সেট এর উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার n। কারণ এই টু টু দি পাওয়ার n সংখ্যক হয়তো উপসেট, ওই উপসেট গুলা দিয়ে তো এই উপসেট গুলার উপাদান বানাইয়া, এই উপসেট গুলার উপাদান বানাইয়াই তো শক্তি সেট বানানো হয়েছে। বুঝা গেছে? তাহলে এই শক্তি সেট, এটা নিয়ে আমি গত ক্লাসে অনেক করে বলছি, অনেক টাইম নিয়ে বলছি শক্তি সেট। ওই জায়গাটা থেকে একবার পড়ে নিবা, ঠিক আছে? শক্তি সেট হচ্ছে সেটের ভিতরে সেট। শক্তি সেট কি? সেটের ভিতরে সেট। শক্তি সেট হচ্ছে করলে আরো সুন্দর করে বোঝা যাবে। কাজের কি বলছে? জি একটা সেট দিছে, জি সেট। এই সেটের উপাদান বলছে 1, 2, 3। ঠিক আছে, এটা হলে পি অফ জি নির্ণয় করো
নির্ণয় করে দেখাও যে পি অফ জি সেট এর উপাদান সংখ্যা 2^3। আচ্ছা, এটাতে n এর মান কত? এটাতে n বা উপাদান সংখ্যা কত? 3। তো দেখাইতে বলছে শক্তি এর শক্তি সেট পিজি, ওই সেটের উপাদান সংখ্যা 2^3 মানে 2^n। মানে সোজা কথা, কোন একটা সেটের উপাদান সংখ্যা 3n হয়, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2^n। ওকে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, জি সেটের উপসেট গুলা নির্ণয় করবো। জি এর উপসেট সমূহ, উপসেট এটা সমাধান করতেছে, ঠিক আছে। উপসেট সমূহ, তো জি সেটের উপাদান উপসেট গুলা কি হইতে পারে? শুধুমাত্র 1 কে নিয়ে একটা বানাইতে পারি, ঠিক আছে। শুধুমাত্র 2 কে নিয়ে একটা বানাইতে পারি, শুধুমাত্র 3 কে নিয়ে একটা বানাইতে পারি, ঠিক আছে। এবার 1 2 দুইটাকে কম্বাইন করে একটা বানাইতে পারি, তারপর 2 3 এই দুইটাকে কম্বাইন করে একটা বানাইতে পারি, তারপর 1 3 1 3 এই দুইটাকে কম্বাইন করে একটা বানাইতে পারি, তারপর 1 2 3 এই তিনটাকে কম্বাইন করে একটা বানাইতে পারি। আর একটা হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। দেখো টোটাল 8টা হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে কোন একটা সেট যদি হয়, তার উপাদান সংখ্যা যদি হয় n, তার উপসেট সংখ্যা কয়টা হয়? উপসেট সংখ্যা হয় 2^n মানে 2 কিউব মানে 2 হচ্ছে 4 গুণে 8। তাহলে এই সেটের উপসেট কয়টা হলো? 8টা হলো। এবার এই উপসেট গুলারে তাইলে পি অফ জি কি হবে? তাহলে এটা শক্তি সেট কিভাবে নির্ণয় করা যাবে? এটা শক্তি সেট কিভাবে নির্ণয় করবো? এই সেট গুলা, এই যে উপসেট গুলা, এই উপসেট গুলারে উপাদান হিসাবে দুইটা একটা সেট বানাবো, ঠিক আছে। তাহলে এবার একটা সেট বানাবো, ঠিক আছে। এই সেটের উপাদান হবে কারা? এই উপসেট গুলা। তাহলে এই উপসেট গুলা, একটা হইলো 1, একটা হইলো 2, একটা হইলো 3, একটা হইলো 1,2, একটা হইলো 2,3, একটা হইলো 1,3, একটা হইলো 1 2 3, একটা হইলো ফাঁকা সেট, ঠিক আছে। তাহলে এই 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 এইটার এবার কি বানাইতে হবে? সেট বানাইতে হবে। তাহলে শুরুতে শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এরা প্রত্যেকে এখন সেটের কি হয়ে গেছে? এই যে মেইন সেটটা আছে, এই সেটের কি হয়ে গেছে? উপাদান হয়ে গেছে। এই সেটের উপাদান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই উপাদান কয়টা এখন? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে পি অফ জি এই সেট এর উপাদান কয়টা? উপাদান কয়টা? 8টি, তাই তো। 8টি মানে কত? 2 কিউব। ঠিক আছে। তো তারা যেটা বলছিলাম, দেখাও যে এই জি একটা সেট, এটা পিজি নির্ণয় করে, তার মানে জি এর শক্তি সেট নির্ণয় করা। তাহলে জি এর শক্তি সেট হলো এইটা, এবং এটাকে নির্ণয় করে দেখাও যে পিজি এর উপাদান সংখ্যা 2^3। এখানে 2^3। তাহলে জি এর উপাদান সংখ্যা n = 3 হয়েছে, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? 2^3, ঠিক আছে। ক্রমজোড়, এই ক্রমজোড় কিভাবে থাকবে? ক্রমজোড়ে উপাদান দুইটা হিসাবে থাকবে। এই একটা সেট যদি হয়, ঠিক আছে, এটা যদি একটা সেট হয়, এই সেটের ক্রমজোড় যদি একটা উপাদান হয়, তাহলে ক্রমজোড়ে দুইটা, একটা এক্স একটা ওয়াই, যেটা এক্স সেটা থাকে ডোমেইন আকারে, সেটাকে বলি আমরা ডোমেইন, আর যেটা ওয়াই সেটাকে বলি আমরা রেঞ্জ, ঠিক আছে। তাহলে এই ডোমেইন আর রেঞ্জ মিলিয়ে, এই দুইটা মিলিয়ে কয়টা উপাদান হয়? একটা উপাদান হয়। এই দুইটা মিলে একটা উপাদান হয়। তাহলে এই যে এক্স আর ওয়াই এর যে এটাকে বলা হয় ক্রমজোড়। এই এক্স এন্ড ওয়াই, এটাকে কি বলা হয়? ক্রমজোড়। এবার এই এক্স আর ওয়াই ধরে নাও, এটা বললো এটাকে বললো =2,3 এর সমান, ঠিক আছে। এটার মানে হচ্ছে এক্স = 2, ওয়াই = 3। এটার মানে হচ্ছে এক্স = 2, ওয়াই = 3। অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা প্রথমটা হচ্ছে এক্স এর মান আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে। তো ধরে নাও এবার ক্রমজোড়টাকে এইভাবে দিলাম। ধরে নাও ক্রমজোড়টাকে আবার এটাকে দিল x + 2, y - 3 = 1,5, ঠিক আছে। নির্ণয় করতে বললো x আর y কোনটার মান কত, ঠিক আছে। এখন তুমি জানো এই প্রথম অংশে যেটা আছে সেটা হচ্ছে x, এবার দ্বিতীয় অংশে যেটা আছে সেটা হচ্ছে y, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস কত? এখানে 1, এন্ড y ইকুয়ালস কত? এখানে 5। তাহলে এই x এর মান এখানে কি আকারে দেওয়া আছে? ছোট হাতের x + 2 = 1। এই y এর মান এখানে কি আকারে দেওয়া আছে? y এর মান এখানে কি আকারে দেওয়া আছে? y - 3, y - 3 = 5। তাহলে x এর মান কত হয়? x = 1 - 2, তার মানে হচ্ছে সুতরাং x এর মান হলো -1, ঠিক আছে। এবার এই দিক থেকে y এর মানটা নির্ণয় করি। y = কত? 5 - 3 পাশে গেলে +3, সুতরাং y এর মান কত? y এর মান হচ্ছে 5 3 8, ঠিক আছে। তো ক্রমজোড়টা এইভাবে দেওয়া থাকতে পারে। ক্রমজোড় মেইনলি এই পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x, এখানে যেটা আছে সেটা হচ্ছে y, জাস্ট এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই ক্রমজোড়টাকে আমি এইভাবে দিলাম। ধরে নাও
এই ক্রমজোড়টাকে আমি প্রকাশ করলাম হচ্ছে এইভাবে যে, ঠিক আছে, এটা হলো এ প্লাস বি, আর এটা হলো এ মাইনাস বি। ঠিক আছে, এটাকে ক্রমজোড় আকারে, তাহলে এটা হইলো কি এক্স এন্ড এটা হইলো কি ওয়াই। ঠিক আছে, তাহলে এটার মান দিলাম 5,3, এটার মান দিলাম আমি 5,3। ঠিক আছে, তাহলে তোমার বললো এ কমা বি কোনটার মান কত। ঠিক আছে, তাহলে তুমি কি জানো এক্স ইকুয়ালস টু কত 5 এন্ড ওয়াই ইকুয়ালস টু কত 3। তাহলে এক্স এর মান কিভাবে দিছে তারা এ প্লাস বি আকারে দিছে 5। ঠিক আছে, আর ওয়াই এর মান কিভাবে দিছে তারা এ মাইনাস বি আকারে দিছে, এটার মান দিছে 3। তাই তো, তো এটাতে দাও 1 নম্বর ইকুয়েশন, এটাতে দাও 2 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যোগ করে দাও, যোগ করে দিলে এই পাশে কি হবে এ প্লাস বি, এটার থেকে প্লাস এ মাইনাস বি যোগ করে দিছো, তাই তো। তাহলে 5 আর 3, তাহলে 5 আর 3 যোগ করবা, যেহেতু যোগ করছো। ঠিক আছে, তাহলে প্লাস এর বি মাইনাস এর বি কাটা, তাহলে 2a ইকুয়ালস কত হয় 5 আর 3 যোগ করলে 8। সুতরাং a ইকুয়ালস টু কত, এই পাশে যদি 2 দিয়ে ভাগ দেই, ওই পাশে যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে 4 দুগুণে 8। তাহলে এর মান কত পাইলাম 4। এবার এই এর মান যদি আমি এটাতে বসাই দিই অথবা এটাতে বসাই দিই, আচ্ছা এটাতে বসাইলাম, এর মান এটাতে বসাইলাম, এর মান কত 4 প্লাস বি ইকুয়াল টু কত 5। তাহলে বি ইকুয়ালস টু কত আসে 5 এর থেকে প্লাস আছে এই পাশে গেল মাইনাস আছে, সুতরাং বি ইকুয়ালস টু কত 1, a equals to 4, b equals to 1। যোগ করে দেখা যাবে 4 যোগ 1 যোগ করলে কত 5, 4 বিয়োগ 1 যোগ করলে কত 3। ঠিক আছে, তাহলে এইভাবে ক্রমজোড়ের ম্যাথ দেওয়া থাকে, ক্রমজোড় সলভ করা হয়। এন্ড মাথায় রাখতে হবে ক্রমজোড়কে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কারণ এই দেখো তুমি ক্রমজোড়কে যদি সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করো, ধরে নাও এটা হলো একটা সেট। ঠিক আছে, তুমি ক্রমজোড়কে প্রকাশ করতে হবে এই যে এরকম ভাবে। ঠিক আছে, যদি এরকম ভাবে প্রকাশ করো তাহলে এইটা কি বুঝাবে এই সবটা মিলে একটা উপাদান, এই সেটের একটা উপাদান হচ্ছে এ কমা বি। হ্যাঁ, এখন তুমি যদি এই সেটটাকে এরকম ভাবে আলাদা এই ব্র্যাকেট না দিয়ে প্রকাশ করো, এটা দিয়ে প্রকাশ না করো, তাহলে এইটা বুঝাবে না যারা ক্রমজোড়, এটা বুঝাবে কি এই সেটের দুইটা উপাদান, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার এই সেটটাকে যদি তুমি এমনি প্রকাশ করো, এমনি যদি প্রকাশ করো ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করো, তাহলে এইটা কি বুঝাবে জানো, এই এ কমা বি হচ্ছে কোন একটা সেটের শক্তি সেট। যেমন আমি তোমাকে বলছিলাম ধরো এ একটা সেট হচ্ছে এ কমা বি। ঠিক আছে, এ সেটের একটা উপসেট কি এ কমা বি, এই সেটের একটা উপসেট, এই উপাদানগুলো নিয়ে একটা উপসেট বানাইলাম, এই উপসেটের এই একটা উপসেটের এটা হচ্ছে একটা সেট, এই উপসেটের সেট হচ্ছে এটা। ঠিক আছে, এটা কিন্তু সবগুলো উপসেট না, এবার এ হইতে পারে বি হইতে পারে, এই সবগুলো কিন্তু উপসেট হইতে পারে, এই সবগুলো যদি আমি এখানে দিই তাহলে সবগুলো উপসেটের উপসেট হইতে এটা, কিন্তু এখানে জাস্ট এইটাকে নিয়ে এটা বানাইছি, তাই তো। তাহলে এইটা হচ্ছে কি শুধুমাত্র এইটা এই সেটের একটা উপসেটের, এই সেটের একটা উপসেট নিয়ে বানানো সেট। তাহলে তিনটা আলাদা মিনিং। ঠিক আছে, এই জিনিসগুলো ভুল করা যাবে না। কোথায় ফার্স্ট ব্র্যাকেট ক্রমজোড়ে, কোথায় ব্র্যাকেট নেই নরমাল সেটে, আর কোথায় সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নরমালি সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, আবার সেটের ভিতর আবার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আবার সেকেন্ড ব্র্যাকেট, তার মানে এটা কোনো একটা সেটের ভিতরে আরেকটা সেট হতে পারে উপসেট। ঠিক আছে, কি শিখলাম এতক্ষণ আমরা ক্রমজোড় জ্ঞান। এবার আসো কার্তেশীয় গুণজ। ঠিক আছে, কার্তেশীয় গুণজ হচ্ছে আমরা যখন নর্মালি গুণ করি, গুণ প্রক্রিয়া, তখন ধরো 2 আর 3 এই দুটোর গুণ করতে বসে, তখন আমরা কি করি 2 আর 3 এটা 3 দুগুণে 6 লিখে ফেলি। হ্যাঁ, এই 3 দুগুণে 6 লিখে ফেলি। ঠিক আছে, তো এটা ছিল নর্মাল সংখ্যার ক্ষেত্রে গুণ, কিন্তু যখন সেটের মধ্যে আমরা গুণ করি তখন সেটা বলা হয় কার্তেশীয় গুণ। সেটা গুণ, এই কার্তেশীয় গুণ জিনিসটা কি, দুইটা সেটের গুণ, দুইটা সেটের গুণকে আমরা কি বলি কার্তেশীয় গুণ। এখন এটা আমরা কেমনে করি দেখো, এ একটা সেট, ঠিক আছে, এ একটা সেট, এটা ধরবো আমরা এ কমা বি। এবার বি একটা সেট, বি একটা সেটে ধরো এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো আমরা যখন এ আর বি সেটের গুণ করব, তার মানে কি এ কমা বি এটার সাথে গুণ করতেছি কাকে এক্স কমা ওয়াই কে। হম, মাথায় রাখতে হবে আমরা যখন বীজগণিতের বেলা গুণ করতাম কিভাবে করতাম, এটা দিয়া এই সপ্তাহে গুণ, এটা দিয়া এই সপ্তাহে গুণ। ঠিক আছে, তাহলে একবার প্রথম যে এ দিয়ে যদি সপ্তাহে গুণ করতাম যাই তাহলে কি হবে, তাহলে কি হবে এই একটা সেট। ঠিক আছে, এ দিয়ে যদি এটা গুণ করতাম যাই তাহলে হয়তো এ এক্স, আচ্ছা এটা আমি একটু আলাদা রাখি। এ দিয়ে যদি এইটারে গুণ করতাম তাহলে কি হইতো এ ওয়াই, বি দিয়ে যদি এটা গুণ করতাম তাহলে কি হইতো বি এক্স, বি দিয়ে যদি এটা গুণ করতাম তাহলে হয়তো বি ওয়াই। এখন একটা কথা বলো তো, এই যে এই দুইটা কিন্তু একটা, এর সাথে এক্স গুণ করে এটা এই একটা উপাদান পাওয়া গেছে, এর সাথে ওয়াই গুণ করে এই একটা উপাদান পাওয়া গেছে,
বি এর সাথে এক্স গুণ করে এই একটা উপাদান পাওয়া গেছে, বি এর সাথে ওয়াই গুণ করে এই একটা উপাদান পাওয়া গেছে। এখন একটা কথা বলো তো আমাকে, এই সবগুলোর আলাদা করার জন্য আমি কি ইউজ করবো? ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট না কি ব্র্যাকেট? ডেফিনেটলি ফার্স্ট ব্র্যাকেট ক্রমজোড় আকারে ইউজ করতে হবে। এটার মানে হচ্ছে এর সাথে এই এস এর এই উপাদানটা আসছে এ থেকে, আর এক্স উপাদানটা আসছে বি থেকে। এটার মানে হচ্ছে এই উপাদানটা আসছে এ থেকে, এই ওয়াই উপাদানটা আসছে বি থেকে, এইটার মধ্যে বি উপাদানটা আসছে এক্স থেকে, আর এক্স উপাদানটা আসছে সরি বি উপাদানটা আসছে এ থেকে, আর এক্স উপাদানটা আসছে বি থেকে। এটার বি ওয়াই, এটার বিটা আসছে এ থেকে, ওয়াইটা আসছে বি থেকে। তো কার্তেশীয় গুণন যখন আমরা করবো তখন কার্তেশীয় গুণনের মাধ্যমে প্রাপ্ত ফলাফলটা যেহেতু দুইটা একই সাথে থাকে, গুণের মাধ্যমে দুইটা ইয়াকে যেহেতু আমরা একসাথে লিখতেছি, রেজাল্টকে যেহেতু আমরা একসাথে লিখতেছি, তাহলে এটা যে ফলাফলটা এটাকে প্রত্যেকটাকে আলাদা করার জন্য আমাকে কার্তেশীয় গুণজটাকে প্রত্যেকটাকে আলাদা করার জন্য কি ইউজ করতে হবে? ডেফিনেটলি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমি কার্তেশীয় গুণজের কিছু সাংখ্যিক এক্সাম্পল দিই। হ্যাঁ, সাংখ্যিক এক্সাম্পল দিই। যেমন ধরো এ একটা সেট, এটার উপাদান হচ্ছে 2,3, বি একটা সেট, এটার উপাদান হচ্ছে কত? 3,4। ঠিক আছে, তাহলে এ ক্রস বি, ঠিক আছে, হবে কি 2,3 ক্রস হবে 3,4। খবরদার 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6 লিখে লেখা যাবে না, নো, এটাই হবে না। 2 আর 3 গুণ করলে হয় 2,3। কার্তেশীয় গুণ হচ্ছে এটার মানে হচ্ছে 2 আসছে এ থেকে, 3 আসছে বি থেকে। ঠিক আছে, তারপর 2 এর সাথে 4 গুণ করলে হয় 2,4। ঠিক আছে, তারপর 3 এর সাথে 3 গুণ করলে হয় 3,3, এন্ড 3 এর সাথে 4 গুণ করলে হয় 3,4। ঠিক আছে, এটাকে এইভাবে ইউজ করতে হবে। 2 এর সাথে 3 গুণ করে 3 দুগুণে 6 লেখা যাবে না, 3 এর সাথে 3 গুণ করে 3 3 9 লেখা যাবে না, এটাকে ক্রমজোড় আকারে আলাদা 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 করে রাখতে হবে। এটা হচ্ছে কি কার্তেশীয় গুণজ সেট। ঠিক আছে, তাহলে কার্তেশীয় গুণজ সেট গেল। এবার সর্বশেষ বাকি থাকে ব্যান চিত্র। জন বেন এটাকে আবিষ্কার করছিল। ব্যান ডায়াগ্রাম যেটা আমরা বলি, ব্যান চিত্র। ঠিক আছে, এই ব্যান চিত্র জিনিসটা কি? এই ব্যান চিত্র জিনিসটা হচ্ছে কোন একটা সেটকে সহজে ভিজুয়ালাইজ করার মতো একটা বিষয়। ঠিক আছে, তুমি জ্যামিতি দিয়ে যে কোনো জিনিসের ক্ষেত্রফল সহজে নির্ণয় করে ফেলতে পারো। এই দৈর্ঘ্য বরাবর এত প্রস্থ বরাবর এত, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল হয়ে যায়। জ্যামিতি কিন্তু যে কোনো জিনিসকে সহজ করার জন্য আবিষ্কার হয়েছে, এটা তো জানো। আচ্ছা, তো এই ব্যানচিত্র জিনিসটা কি বলে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। বইয়ে আছে এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিছে। ঠিক আছে, এই এক্সাম্পলটা কিভাবে দিছে? ধরে নাও কোন একটা জায়গায় 100 জন শিক্ষার্থী আছে। কতজন শিক্ষার্থী আছে? 100 জন শিক্ষার্থী আছে। এই 100 জন শিক্ষার্থীর ভিতরে এখানে কিভাবে দিছে? 88 জন বাংলায় পাশ করছে। ঠিক আছে, এবং এই 100 জন শিক্ষার্থীর মধ্যে 80 জন গণিতে পাশ করছে, 80 জন ম্যাথে পাশ করছে। এবং এই 100 জন শিক্ষার্থীর ভিতরে ধরে নাও কতজন? 70 জন উভয় বিষয়ে পাশ করছে। 70 জন উভয় বিষয়ে পাশ করছে। এখন এই জিনিসটাকে যদি আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। দেখো কিভাবে, যেমন এইটাকে ধরলাম আমি কিসের? বাংলার। ঠিক আছে, এই বাংলার ভিতরে কতজন আছে? 88 জন। ঠিক আছে, এখন এইটাকে ধরলাম আমি ম্যাথে। ঠিক আছে, এই ম্যাথ, এটাকে ধরে আমি এখানে লিখলাম, এটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথে কতজন আছে? 80 জন আছে। এখন সিম্পলি এই 80 জন আর 88 জন যোগ করলে 100 জনের বেশি হয় না? বেশি হয়। কিন্তু এখানে মূলত ঘটনাটা ঘটছে কি, যে 88 জন বাংলায় পাশ করছে এমন না যে এদের কেউ গণিতে পাশ করে না। বিষয়টা এরকম না, বাংলায় পাশ করছে ঠিক আছে, কিন্তু এদের ভিতরে এমন মানুষও আছে যারা কিনা গণিতেও পাশ করছে। আবার এটার ভিতরে 80 জন মেথে পাশ করছে, তাই তো? এই 80 জন যারা মেথে পাশ করছে, এটার মানে এই না যে এরা শুধুমাত্র মেথে পাশ করছে। এটার ভিতরে এরা তারা বলতেছে ম্যাথের সাপেক্ষে যে ম্যাথ সাবজেক্টে 80 জন পাশ করছে। ধরে নাও তোমার ক্লাসে টিচার আসছে, একবার আসছে বাংলা টিচার এসে বলছে বাংলায় 88 জন পাশ করছে। আরেকবার ধরে নাও ম্যাথ ক্লাসে ম্যাথ টিচার আসছে, ম্যাথ টিচার এসে কি বলতেছে? আমার ম্যাথে 80 জন পাশ করছো। তো এখন যে ম্যাথে যে 80 জন পাশ করছো, ম্যাথ স্যারের জানে না বাংলায় কতজন পাশ করছো। ম্যাথ স্যার জাস্ট নিজেরটা বলছে,
আর যে বাংলায় পাস করছে, বাংলাতে যারা এসে তোমাকে just বাংলার ইনফরমেশনটা দিছে, সে তো আর জানে না যে ম্যাথে কে কতভাবে পাস করছে। তুমি এই দুইটা চাইলে নর্মাল যোগ করতে পারো না। এই দুইটার ভিতরে বাংলার যারা পাস করছে, এটার ভিতরে এমন লোকজন আছে যারা ম্যাথে পাস করছে, আবার ম্যাথের ভিতরে এমন লোকজন আছে যারা কিনা বাংলায় পাস করছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টারে সঠিকভাবে যদি উপস্থাপন করতে হয়, তাহলে কিভাবে উপস্থাপন করতে হবে জানো? এটাকে উপস্থাপন করতে হবে যে এইরকম ভাবে, এটাকে উপস্থাপন করতে হবে যে এই যে এইরকম ভাবে। আর এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ম্যাথের। এই সবটা তো বাংলার, এই সবটা বাংলার ভিতরে আছে টোটাল 88 জন। এই সবটা, এই সবটা তো কার? ম্যাথের। এই ম্যাথের ভিতরে আছে টোটাল 80 জন। ঠিক আছে, বাংলায় সবটা বাংলার ভিতরে আছে 88 জন, সবটা ম্যাথের ভিতরে আছে 80 জন। এই যে কমন অংশটা, এই কমন অংশটা বোঝায় যে এরা বাংলায়ও পাস করছে, এরা ম্যাথেও পাস করছে। তো এই বাংলায় আর ম্যাথে এই উভয় বিষয়ে পাস করছে কতজন? 70 জন। তাইলে এটার বাইরেও তো আরো জায়গা আছে। এরা পাস করছে বাংলায়, এই সার্কেলের ভিতরে যারা আছে এরা পাস করছে বাংলায়, এই সার্কেলের ভিতরে যারা আছে এরা পাস করছে ম্যাথে, তাই তো? এই সার্কেলের ভিতরে যারা আছে এইটুকুর ভিতরে এরা দুটাতে পাস করছে, তাই তো? এবার এইটুকুর বাইরে, এইটারও বাইরে, এইটারও বাইরে, এইটারও বাইরে, এইখানে যারা আছে এরা কি বাংলাতেও পাস করে নাই, ম্যাথেও পাস করে নাই, উভয় বিষয়েও পাস করে নাই। এরার ভেতরে যারা আছে এরা উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। এই দুইটার বাইরে যারা আছে তারা উভয় বিষয়ে ফেল। কারণ কি, বাংলার ভিতরে যারা পাস করছে তারা তো এটার ভিতরে থাকবে, এই যে এই সবটা সার্কেলের ভিতরে থাকবে। ম্যাথের ভিতরে যারা পাস করছে তারা এই সবটা সার্কেলের ভিতরে থাকবে। উভয় বিষয়ে যারা পাস করছে তারা এইটুকুর ভিতরে থাকবে। তাহলে এইটার বাইরে কারা থাকবে? যারা দুইটাতেই পাস করে নাই, যারা দুইটাতেই পাস করে নাই। ধরে নাও তোমার টিচার এসে বললো যারা বাংলায় পাস করছো তারা এই জায়গাটার ভিতরে থাকবা, তাহলে বাংলায় পাস করছো। কারণ যারা ম্যাথ ছাড়া এসে বললো যারা ম্যাথে পাস করছো তারা এই জায়গার ভিতরে থাকবা, কারণ তুমি পাস করছো দুটাতেই। তোমার একই সাথে বাংলার সাথেও থাকতে হবে, ম্যাথের সাথে থাকতে হবে। তুমি কোথায় থাকবা? যারা দুটাতে পাস করছে এটাতে থাকবা। আর যারা শুধুমাত্র বাংলায় পাস করছে তারা থাকবে শুধুমাত্র এই জায়গাটাতে, শুধুমাত্র বাংলায়। তাহলে এই যে এইটুকু অংশ, এটাকে ড্রয়িং দিয়ে বুঝাই। ওকে, জাস্ট এইটুকু অংশ, এইটুকু, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ হবে শুধুমাত্র বাংলায় পাস। ঠিক আছে, আবার এইটা দেখো, জাস্ট এইটুকু অংশ, এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে এইটুকু অংশ, এই সার্কেলের এইটুকু অংশ, এরা হচ্ছে কি শুধুমাত্র ম্যাথে পাস। এই যে এইখানে যারা আছে, এই রিজিয়নে যারা আছে, এই রিজিয়নে যারা আছে এরা কিন্তু বাংলায় পাস করে নাই। বাংলায় পাস করছে এবং ম্যাথে পাস করছে দুজন এই যে এই জায়গাটাতে আছে, এই মাঝখানের জায়গাটাতে আছে। এই জায়গাটাতে তাহলে কারা আছে? শুধুমাত্র ম্যাথে যারা পাস করছে। কারণ কি, এই রিজিয়নটা কার? এই সবটা রিজিয়ন ম্যাথের। তুমি দুটাতে পাস করছো, তুমি এখানে চলে আসবা, কারণ তুমি এখানে থাকলে তুমি বাংলার মধ্যে আসতেছো না, বাংলায় পাস করছো এটার ভিতরে আসতেছো না। ঠিক আছে, তুমি দুটাতে পাস করছো, তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে, অবশ্যই এখানে থাকতে হবে। তুমি শুধুমাত্র ম্যাথে পাস করছো, তুমি কিন্তু এখানে থাকতে পারবে না, তুমি এখানেও থাকতে পারবে না, কারণ এখানে বাংলায় পাস। এখানেও থাকতে পারবে না, কারণ এখানে বাংলায় ম্যাথে দৌড়াতে পাস। আর এইখানে কারা? শুধুমাত্র যারা ম্যাথে পাস। তো তুমি শুধুমাত্র ম্যাথে পাস করছো, তুমি এখানে থাকবে। তুমি শুধুমাত্র বাংলায় পাস করছো, শুধুমাত্র বাংলায় পাস করছো, তাহলে তুমি থাকবে হচ্ছে এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে শুরু করে এই যে এই রিজিয়নটার ভিতরে। শুধুমাত্র যদি বাংলায় পাস করে থাকো, তোমাকে থাকতে হবে এইটুকু রিজিয়নে। কারণ কি, শুধুমাত্র এইটুকু জায়গাতে যারা শুধুমাত্র বাংলায় পাস ওরা থাকতে পারবে। কারণ এই জায়গাটাতে আসলে কোথায় কি বাংলায়ও পাস হয়ে যাবে, ম্যাথেও পাস হয়ে যাবে, কারণ এটা ম্যাথেরও রিজিয়ন, বাংলারও রিজিয়ন। আবার এই জায়গাটাতে হচ্ছে ম্যাথের রিজিয়ন। তো এই জায়গাটা তুমি তো ম্যাথে পাস করো না, তুমি শুধুমাত্র বাংলায় পাস করছো, তুমি এখানে কি করে থাকবা? তাইলে এই রিজিয়নটা বুঝতে হবে। এই সবটা হচ্ছে টোটাল ম্যাথে পাস। এই ম্যাথে পাশের যারা আছে এরা এমন হইতে পারে তারা ম্যাথেও পাস করছে, এর সাথে ইয়াতেও পাস করছে, কি বলে বাংলাতেও পাস করছে। ওকে, আবার এই সবটা হচ্ছে কি বাংলার পাস। এখন এই বাংলাতে যারা পাস করছে এটার ভিতরে এমন লোকজন থাকতে পারে যারা ম্যাথে পাস করছে। তো এখন বাংলায় পাস করছে, ম্যাথে পাস করছে, এরা থাকবে এখানে। আবার ম্যাথে পাস করছে, বাংলায় পাস করছে, এরা থাকবে এখানে। তো এইটুকু জায়গা কি, এরা হচ্ছে শুধুমাত্র ম্যাথে পাস করছে। এইটুকু জায়গা কি, এরা হচ্ছে শুধুমাত্র বাংলায় পাস করছে। এবার এইটুকু, 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 এই তিনটার বাইরে কি কোনটাতেই পাস করে না।
কোনোটাতেই পাস করে নাই। তো এই যে এই জিনিসটাকে এইভাবে ডায়াগ্রামের মাধ্যমে আঁকা, এটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামের এই ম্যাথটাকে আমরা এখন করবো ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তোমার কোয়েশ্চেনে বলছে কি, কোয়েশ্চেনে বলছে টোটাল শিক্ষার্থী 100 জন। এই 100 জনের মধ্যে বাংলায় পাস করছে হচ্ছে, বাংলায় পাস কতজন? বাংলায় পাস করছে হচ্ছে 88 জন। বাংলায় পাস করছে 88 জন। আর এই 100 জনের মধ্যে মেয়েতে পাস হচ্ছে, মেয়েতে পাস হচ্ছে 80 জন। এই 100 জনের মধ্যে 70 জন উভয় বিষয়ে পাস। কোশ্চেন, উভয় বিষয়ে ফেল কতজন? উভয় বিষয়ে ফেল কতজন, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এটাকে এটাকে বোঝার জন্য আমি সিম্পলি কি করবো, সবার আগে ভেন ডায়াগ্রামটা এঁকে ফেলবো। তো ভেন ডায়াগ্রামটাকে যদি আমি আঁকি তাহলে কি কি আঁকতে হবে? দুইটা সার্কেল আঁকতে হবে, একটা দুইটা। এই সবটার ভিতরে সবাই আছে, তাহলে এইটা হচ্ছে সার্বিক সেট। এই সবটুকুর ভিতরে সবাই আছে, এটার ভিতরে আছে যারা উভয় বিষয়ে পাস। এইটুকুতে কারা? উভয় বিষয়ে পাস। এইটুকুতে কারা আছে? শুধুমাত্র বাংলায় পাস। এটাতে ম্যাথ ধরি, আগের বার যেতে এদিক দিয়ে ম্যাথ দিয়ে দেখাইছি, এটাতে হচ্ছে ম্যাথে পাস। আর এইটাতে যারা আছে, এইটাতে হচ্ছে বাংলায় পাস। ঠিক আছে, তাইলে এই সবটা হচ্ছে বাংলায় পাস, তাহলে শুধুমাত্র এইটুকু কি? আর এইটুকু হচ্ছে উভয় বিষয়ে পাস। তো এই সবটা বাংলায় পাস থেকে উভয় বিষয়ে পাস যারা, বাংলায়ও পাস ম্যাথেও পাস, বাংলায়ও পাস ম্যাথেও পাস, এটা হচ্ছে শুধু সবটা বাংলায় পাস। যারা বাংলায় পাস আছে তাদের ভিতরে কিছু কিছু আছে যারা বাংলায়ও পাস আছে, ম্যাথেও পাস আছে। তো যারা বাংলায়ও পাস ম্যাথেও পাস, দুটাতে যারা পাস, এইটা যদি বাদ দেই, কার থেকে? যারা বাংলায় পাস, এটা থেকে যদি বাদ দেই, টোটাল বাংলায় পাস যারা, আমরা বাংলা ছাড়া এসে বলছে আমার ক্লাসে কতজন পাস করছে? 80 জন। কতজন? 88 জন পাস করছে। 88 জন পাস করছে। এখন এই 88 জনের ভিতরে 70 জন বাংলাতেও পাস করছে, ম্যাথেও পাস করছে। তাহলে শুধু বাংলায় পাস করছে কতজন? 88 থেকে 70 বাদ দিব, তাহলে এইটা হচ্ছে উভয় বিষয়ে পাস। এই উভয় বিষয় হচ্ছে 70 জন। ঠিক আছে, তাইলে এই সবটা ছিল বাংলায়, এইটুকু 70 ছিল উভয় বিষয়ে পাস। তাইলে এইটুকু কি? এইটুকু কি? এইটুকু, এই যে এখান থেকে শুরু করে এই যে এইটুকু কি? এইটুকু হচ্ছে উভয় শুধুমাত্র বাংলায় পাস। এইটুকু হচ্ছে শুধুমাত্র বাংলায় পাস। এই শুধুমাত্র বাংলায় পাসটা কিভাবে বাদ দিব, কিভাবে বের করবো? শুধুমাত্র বাংলায় পাস 80 জন থেকে, সরি বাংলায় টোটাল বাংলায় পাস করছে হচ্ছে 88 জন, তাই তো? এই 88 জন, এই 88 জন থেকে উভয় বিষয়ে পাস হচ্ছে 70 জন। এই 70 জন বাদ দিব, তাহলে বাকি থাকে কত? 18 জন। তাহলে শুধুমাত্র বাংলায় পাস হচ্ছে কতজন? 18 জন। ঠিক আছে, শুধুমাত্র বাংলায় পাস কতজন? 18 জন। এবার আসো এইটা, টোটাল ম্যাথে পাস করছে হচ্ছে কতজন? টোটাল ম্যাথে পাস করছে হচ্ছে, টোটাল ম্যাথে পাস করছে হচ্ছে 80 জন। টোটাল ম্যাথে পাস করছে হচ্ছে এই 80 জন। তার মানে এই সবটুকু সার্কেলের ভিতরে আছে টোটাল কতজন? 80 জন। এখন এই ম্যাথ স্যার আয়সা বলছে আমার ম্যাথে 80 জন পাস করছো, কিন্তু এবার যে ছিলাম ফাইনাল স্যার দুরানো হেড স্যার, সে আইসা বলছে 70 জন সব বিষয়ে পাস করছে। হেড স্যারের কাছে সব ইনফরমেশন আছে। তো হেড স্যার আইসা বললো কি 70 জন দুনো বিষয়ে পাস করছো। তাহলে এই 70 জন, তাহলে ম্যাথে যারা পাস করছে, ম্যাথ স্যার আইসা বলছে কি আমার বিষয়ে পাস করছে হচ্ছে কতজন? আমার বিষয়ে ম্যাথ স্যারে বলছে কি, ম্যাথ স্যারে এসে বলছে আমার বিষয়ে টোটাল পাস করছো হচ্ছে 80 জন। ম্যাথ স্যার এসে বলছে আমার বিষয়ে টোটাল পাস করছো 80 জন। এর ভিতরে 70 জন যদি দুনো বিষয়ে পাস করে থাকো, 80 জনের ভিতরে 70 জন যদি দুনো বিষয়ে পাস করে থাকো, এই 70 জন ম্যাথেও পাস করছো, বাংলায় পাস করছো। তো ম্যাথ স্যার এসে বলছে আমার বিষয়ে পাস করছো 80 জন, এর ভিতরে 70 জন দুনো বিষয়ে পাস, ম্যাথের ভিতরেও এরা পাস। ওই 80 জনের ভিতরে এই 70 জন ম্যাথের ভিতরেও পাস আছে, বাংলার ভিতরেও পাস আছে। তো ম্যাথ স্যার এসে বললো আমার সাবজেক্টে কতজন পাস করছো? আমার সাবজেক্টে কতজন পাস করছো? 80 জন। এর ভিতরে হেড স্যার এসে বললো আমার টোটাল দুটোতে পাস করছো 70 জন। তাহলে শুধুমাত্র ম্যাথে পাস, ম্যাথ এ পাস, শুধুমাত্র ম্যাথে পাস কতজন? শুধুমাত্র ম্যাথে পাস করবা কতজন? টোটাল ম্যাথে পাস করছো 80 জন।
এই 80 জনের থেকে উভয়ে 70 জনে পাস, 70 জন উভয়টাতে পাস করছো, তাইলে বাকি থাকে শুধুমাত্র ম্যাথে পাস হচ্ছে 10 জন। তার মানে বিষয়টা হচ্ছে কি, ধরে নাও তোমার ক্লাসে ম্যাথ জন 80 জন ম্যাথে পাস করছে, ঠিক আছে। একবার দ্বিতীয় স্যার আইসা বললো যে 70 জন তো উভয়টাতে পাস করছে, তাহলে বাকি 10 জন ওরা চিন্তায় থাকবে। ওই 10 জন কারা, যারা উভয়টাতে পাস করে নাই, মানে ম্যাথও পাস করে নাই, বাংলা পাস করে নাই। 80 জন তো বলছে ম্যাথে পাস করছে। এখন ম্যাথে পাস করে, এবার স্যারে করলো যে 70 জন দুগুলোতে পাস, তাহলে 10 জন আছে যারা ম্যাথে পাস করে নাই, 10 জন আছে, সরি 10 জন আছে যারা বাংলায় পাস করে নাই, 10 জন আছে যারা বাংলায় পাস করে নাই। ম্যাথে 80 জন পাস, 70 জন বাংলাতে পাস, তাহলে 10 জন আছে ম্যাথে তো পাস করছে 10 জন, 80 জন, তাহলে ওই 10 জন আছে যারা কিনা ম্যাথে পাস করছে, উভয়টাতে পাস করছে, ওই 10 জন কি ইয়াতে পাস করে নাই, বাংলাতে পাস করে নাই। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, বেশি কঠিনে যাওয়ার দরকার নেই। তাইলে এই 10 জন কি ম্যাথে পাস করছে, শুধুমাত্র ম্যাথে। এই 70 জন উভয়টাতে পাস করছে। এই 18 জন শুধু বাংলাতে পাস করছে। হ্যাঁ, এই 18 জন শুধু বাংলাতে পাস করলো, এই 70 জন উভয় বিষয়ে পাস করলো, এই 10 জন শুধুমাত্র ম্যাথে পাস করলো। তাইলে তোমার ক্লাসে তুমি ডেটা অ্যানালাইসিস করলা কার, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস আছে 70 জন, ঠিক আছে। শুধু ম্যাথে পাস, শুধু ম্যাথে পাস হয়েছে 10 জন, শুধু বাংলায় পাস এটাতে পাইছো তুমি 18 জন, ঠিক আছে। এখন তোমার সাবজেক্ট আছে টোটাল 2টা পরীক্ষা হয়েছে, 2টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে। শুধু বাংলায় পাস করছে ওইটা পাইছো 18 জন, শুধু ম্যাথে পাস করছে ওইটা পাইছো 10 জন। ম্যাথেও পাস করছে, শুধু ম্যাথে পাস করছে যারা, এরা কিন্তু ইয়াতে ফেল করছে, বাংলাতে ফেল করছে। আবার শুধু বাংলাতে পাস করছে যারা, ওরা কিন্তু ইয়াতে ফেল করছে, ম্যাথে ফেল করছে। তাহলে ম্যাথে ফেল করছে কতজন, শুধু বাংলায় পাস করছে 18 জন, তাহলে ম্যাথে ফেল করছে 18 জন, ঠিক আছে। শুধু বাংলায় যদি 18 জন পাস করে থাকে, এরা কি ম্যাথে পাস করছে, করে নাই, এই 18 জন ম্যাথে ফেল করছে। আবার শুধু ম্যাথে ফেল করছে, পাস করছে 10 জন, তাহলে যে 10 জন শুধু ম্যাথে পাস করছে, ওই 10 জন কিন্তু বাংলাতে ফেল করছে, ঠিক আছে। এখন তোমার শুধু বাংলাতে পাস করছে আর 18 জন বলা আছে, শুধু ম্যাথে পাস করছে 10 জন বলা আছে, উভয় বিষয়ে পাস করছে 70 জন বলা আছে। তাইলে তোমার কোশ্চেন করছে কি উভয় বিষয়ে ফেল, তো উভয় বিষয়ে ফেল কতজন এবার পারবা না। বাংলাতে পাস করছে এতজন, শুধু বাংলাতে, শুধু ম্যাথে পাস করছে এতজন, উভয়টাতে পাস করছে এতজন, শুধু বাংলাতে পাস এতজন, শুধু বাংলাতে এইটুকু রিজিয়ন আছে এতজন, এটা উভয় বিষয়ে পাস, এটা হচ্ছে ম্যাথে পাস। তাহলে এইটার বাইরে যেটা আছে উভয় বিষয়ে ফেল। তাহলে টোটাল শিক্ষার্থী কতজন, টোটাল শিক্ষার্থী ছিল 100 জন, টোটাল শিক্ষার্থী ছিল 100 জন। 100 জনের ভিতরে শুধু ম্যাথে পাস করছে 10 জন, শুধু বাংলায় পাস করছে 18 জন, উভয় বিষয়ে পাস করছে 70 জন। তাইলে শুধু উভয় বিষয় ফেল। এবার লিখবো কি, উভয় বিষয় ফেল, উভয় বিষয় ফেল কতজন, উভয় বিষয় ফেল কতজন, টোটাল ছিল 100 জন। এই 100 জন থেকে বাদ দিব কারে, যে বাংলায় পাস করছে সে কিন্তু উভয় বিষয় ফেল করে নাই, তো বাংলায় পাস করছে, শুধু বাংলায় যে পাস করছে তারে বাদ দিব। তারপরে যে শুধু ম্যাথে পাস করছে সে কিন্তু উভয় বিষয় ফেল করে নাই, একটাতে পাস করছে, ঠিক আছে। তাহলে এটা লিখবো 10, ঠিক আছে। তারপর যে উভয় বিষয়ে পাস করছে সে কিন্তু উভয় বিষয় ফেল করে নাই, তাহলে উভয় বিষয়ে পাস করছে 70 জন। তো এরা বাদে বাকি যারা আছে 100 জনের মধ্যে, তারা উভয় বিষয়ে ফেল। তো এই তিনটা যোগ করলে হয় 100 থেকে বাদ যাবে 98, তার মানে 2 জন আছে যা হতভাগা যারা কিনা উভয় বিষয়ে ফেল করছে। বুঝতে পারছো, ওই 2 জন আছে এই রিজিয়নে, এই রিজিয়নে। দেখো তো, এই 2 জন, এই 18 জন, এই 70 জন, এই 10 জন, সবগুলা যোগ করো, দেখবা টোটাল শিক্ষার্থী হবে 100 জন, ঠিক আছে। তাহলে 100 জনের ভিতরে 2 জন উভয় বিষয়ে ফেল করছে, 18 জন শুধু বাংলায় পাস করছে, 70 জন উভয় বিষয়ে পাস করছে, 10 জন শুধু ম্যাথে পাস করছে। এই হচ্ছে টোটাল কাহিনী, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারেও আরো অনেক ম্যাথ আছে, এই ম্যাথ গুলো করালে এই চ্যাপ্টারের যাবতীয় যত ম্যাথ আছে, ফাংশনের সেটের চ্যাপ্টারের যত ম্যাথ আছে সব ম্যাথ আমি করাবো, তারপর সিকিউ করাবো। তাহলে এই চ্যাপ্টারের যত ধরনের আছে প্রবলেম আছে, আশা করি সব সলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের সেটের বেসিক কমপ্লিট হলো, ঠিক আছে। নেক্সট ক্লাস হবে ফাংশনের, তারপরে সেটের চ্যাপ্টার, তারপরে ফাংশনের চ্যাপ্টার।
তারপরে সেটের সিকিউ, তারপর ফাংশনের সিকিউ, মোটামুটি 10-12টা ক্লাস লেগে যাবে। সবগুলা ক্লাস করলে সেট থেকে এই দুনিয়াতে আর কেউ তোমাকে কখনো আটকাতে পারবে না, সেট এন্ড ফাংশন থেকে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।